কে 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 ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। ফোঁটা ফোঁটা বৃষ্টিটা হঠাৎই মুষলধারায় আরম্ভ হতেই কানু তাড়াতাড়ি দোকানের ঝাঁপটা বন্ধ করে দিল। আজ বিকেল থেকেই আকাশের মুখ ভার। কয়েকদিন আগেই কানু দেখেছে পিঁপড়েগুলো সার বেঁধে খাবার তুলছে উঁচু গর্তে। তখনই বুঝেছে দু একদিনের মধ্যেই আকাশ ভেঙে নেমে আসবে দেবতার কান্না। বৃষ্টির সাথে সাথে ঝোড়ো হাওয়াও বইছে বেশ। প্রচণ্ড গরমে এই কয়েকদিন যে হাঁসফাঁস অবস্থা, তাতেই বৃষ্টিটা না হলে এই রকম অবস্থা আর দেখতে হতো না। ঘন কালো আকাশের অন্ধকার চিরে চিরে নেমে আসছে বিদ্যুতের হলদে সাদা ঝলক। তীব্র শব্দে কেঁপে উঠছে চারিদিক। কানু নিজের কাজবাজ সেরে তাড়াতাড়ি চায়ের মাল মশলা বেঁধে নেয়। এক্ষুনি এক এক করে ছাতি মাথায় দিয়ে এসে পড়বে বুড়োর দল। কানুর দোকানের পিছনে বুড়ো বটতলায় টিনের ছাউনি দেওয়া পাকা ঘর আছে একটা। গ্রামের বুড়ো মুরব্বীদের আড্ডার জায়গা ওটাই। সন্ধ্যা থেকেই বসে সেই আড্ডা, আর চলে রাত অবধি গল্প গুজব। কখনো কখনো সেই গল্প গড়ায় মাঝরাত অবধি। কানু জানে বৃষ্টি হোক বা ঝড়, এই গল্প পাগল বুড়োদেরকে কেউই আটকে রাখতে পারবে না। অবশ্যই এই আড্ডাটুকু ছাড়া তাদের জীবনে আর আছেটাই বা কি? গুচ্ছে রোগ নাড়া, গাঁটে ব্যথা আর গোদের ওপরে বিষ ফোঁড়া ছেলে বৌমাদের নিত্যদিনের খিটখিট। ওখানে দফায় দফায় চা বানানোর কাজটা কানুরই। যতক্ষণ দোকান বন্ধ না হয় কেউ একজন উঠে এসে চা নিয়ে যায়। তাছাড়া কানুও গিয়ে সেখানে অনেক সময় বসে থাকে, বিশেষত রাতের দিকে যখন খদ্দের থাকে না তখনই। ওখানে ব্যবস্থা করা আছে চা কিংবা টা বানানোর। তবে কানুর হাতে ছাড়া অন্য কারোর হাতের মালাই চা রতন সামন্ত কিংবা সৌমেন সরকারদের মুখে রোচে না। আজ বৃষ্টি বাদলার রাত, দোকান খুলে রাখলে মালপত্র সব ভিজে যেতে সময় লাগবে না মোটেই। 55 বছরের বুড়ো কানুর 3 কুলে আর কেউই নেই। থাকার জায়গা বলতে এই চায়ের দোকানই। এক কথায় বলতে গেলে এই দোকানটুকুই কানুর একমাত্র সম্বল। তাই এই বৃষ্টির রাতে পাকা ঘরে বসে বুড়ো মুরব্বীদের গল্প শুনলে মন্দ লাগে না। রাজনীতি থেকে বাজার মন্দা সব বিষয় মিলিয়ে সময়টা বেশ কেটেই যায়। চায়ের জিনিসপত্র সব গুছিয়ে কানু দৌড়ে গিয়ে ঘরের সামনে রোয়াকের ছাউনির নিচে গিয়ে ওঠে। দূর থেকেই সে চাবি খুলতে দেখেছিল। ঘরের ভিতরে একটা বড় মাদুর বিছিয়ে 70 বছরের বুড়ো রতন সামন্ত বসে সিগারেট টানছে। বুড়ো এই আড্ডায় প্রবীণতম সদস্য। কানু ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়, নয়তো জল আর ধুলো ঢুকে ঘর একাকার হয়ে যাবে। এই তো কানু, এক্ষুনি বসে বসে ভাবছিলাম এই বৃষ্টির মধ্যে তোকে ডাকতে যাই কি করে। তুই এসে বাঁচালি। একটু চা চাপা দেখি দুজনের মতো। খেতে খেতে বাকিরা এসেই পড়বে। কানু কথা মতো চা চাপিয়ে দিল, তারপর জিজ্ঞেস করলো, এই আগে আমি নিদুর দোকান থেকে আমি আজকেই বেসন নিয়ে এসছি, বাকিরা এলেই গরম গরম বসিয়ে দেব। বাহ, বেশ বেশ। বৃষ্টির মধ্যে মাখা মুড়ির সাথে বেসনের বড়ার কোনো তুলনাই হয় না। জানিস, সেই ছোটবেলায় মা বালির খোলায় নেড়ে নেড়ে গরম ফুলকো ফুলকো মুড়ি ভাজতো। বৃষ্টির দিনে সেই মুড়ি গরম ফুলুরি আর কাঁচা আমের তেল দিয়ে মেখে খাওয়া হতো। হা 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 হা, কি স্বাদ! আজও যেন আমার মুখে লেগে আছে। কানু কিছু বলে না, অল্প হাসে। তারপর জানালাটা ভালো করে ভেজিয়ে দিয়ে আসে, নয়তো দমকা হাওয়া এসে কেরোসিনের উনুনও নিভিয়ে দেবে। বুড়ো রতন সামন্ত বসে বসে ভাবে, তারা এই গ্রামের পুরনো জমিদার পরিবার।
একসময় খুব রমরমা ছিল তাদের। এখন সম্মান থাকলেও পুরনো পয়সা করি সেই প্রাচুর্য আর নেই। সে যখন ওই বছর 4-5 হবে, তখন সবে ভারত স্বাধীন হয়েছে। তার ঠাকুরদার মুখেই শোনা, বেশ কয়েক বছর আগে থেকেই তাদের অবস্থা পড়তে থাকে। তারপর দেশ স্বাধীন হবার পর একসময় আর জমিদারিও থাকলো না। বাবা ছিলেন খরুচে মানুষ, দাদু যাবার অপেক্ষা মাত্র প্রায় বেশিরভাগ সম্পত্তি উড়িয়ে দিয়েছিলেন। তবে বেশি দিন তিনি বাঁচেননি বলেই রক্ষে। মদে খেয়েছিল মানুষটাকে। সেখান থেকেই রতন আজ এত বড় ধানপাটের ব্যবসা দাঁড় করিয়েছে। জমি হয়েছে, টাকা কড়ি হয়েছে। মোট কথা, আজ গ্রামের সচ্ছল পরিবারদের মধ্যে একটা রতন সামন্তের। আগেকার দিনের মতো প্রচুর কিছু না হলেও যা করেছেন তা কম কিছু নয়। সেই সময় কত কি না দেখতে হয়েছে, তবে কখনোই শান্তির অভাব হয়নি। ভাগ্য করে লতাকেও পেয়েছিলেন। সংসারে টানাটানি হলেও সুখের অভাব হয়নি। সবাইকে মানিয়ে গুছিয়ে থাকতে পারত লতা। কোনো অভাব অভিযোগ কিছুই ছিল না তার। বড় বড় চাহিদাও ছিল না। অবশ্য রতন টাকার মুখ দেখার পর সোনায় ভরিয়ে দিয়েছিল বউকে। সত্যি সে একটা সময় ছিল। এখন কোথায় আর কি, নিজের বাড়িতেই কদর নেই। বুড়ো রতন মরলেই সবাই বাঁচে, শুধু মুখের ওপরই কিছু বলতে পারে না। বাড়ির মধ্যে এখনো কর্তা সুলভ মেজাজ আর ঠাঁট বজায় রেখে চলে বলেই হয়তো এই রক্ষে। তা সবই বোঝে রতন। আসলে টাকা পয়সা তো সবই আছে, কিন্তু জীবনের এই প্রান্তে এসে আপন জনের বড্ড অভাব বোধ করে 70 বছরের রতন সামন্ত। এই সব কিছুরই মধ্যে এই চায়ের আড্ডাটুকুই তার প্রাণের সম্বল। সন্ধ্যের এই আড্ডার জন্য তিনি সারাটা দিন অপেক্ষা করে থাকেন। রতন চুপ করে কানুকে দেখে। চায়ের জল ফুটে একটা মৃদু শব্দ হচ্ছে। বাইরে বৃষ্টিটা একটু ধরেছে বোধ হয়। টিনের চালের ওপর জলের লাফালাফির শব্দ খানিকটা কমেছে। এমন সময় ব্যস্ত সমস্ত হয়ে 5-6 জন একসাথে ঢোকে। তাদের মধ্যে 2 জনের বয়স 60-70-এর মধ্যে, আর বাকিদের বয়স ওই মেরে কেটে 40 বা 45। সবাই এসে রতনের ফেলে রাখা আধ ভিজে গামছা দিয়ে ভালো করে মাথা মুছতে থাকে। এদের মধ্যে থেকেই বুড়ো ভবেশ ঘোষ। উনি বলেন, বাপরে, কি বৃষ্টি কি বৃষ্টি! কানুরে, চটপট 1 কাপ করে গরম চা দে তো। বৃষ্টিতে মাথাটা ভিজে শরীরটা কেমন স্যাঁত করছে। কানু সবার জন্য চা এনে দিয়ে উনুনের পাশে বসে বেসন ভাজার প্রস্তুতি নেয়। নবগোপাল বাবু সাবুই কলুঙ্গি থেকে একটা টিনের কৌটো আর ছোট্ট একটা শিশি বের করে আনে। তারপর মাঝে বড় করে খবরের কাগজ বিছিয়ে কৌটো থেকে মুড়ি ঢালতে ঢালতে কানুকে জিজ্ঞেস করে, কিরে, তোর চা কোথায়? নবগোপাল, কানু আর ভবেশ ছেলেবেলার বন্ধু। মাঝে অনেক কিছুই এসে গেছে। কেউ বড়লোক হয়েছে, কেউ বা গরিব, কিন্তু ওদের মধ্যে এখনো সেই ছেলেবেলার সম্পর্ক অটুটই আছে। কানু হাসে, তারপর আবার বেসন নিয়ে ব্যস্ত হয়ে যায়। নবগোপাল শিশি থেকে আম তেল বের করে বেশ করে মুড়ি মাখতে থাকে। কদিন গরমে নিঃশ্বাস নেবার জো ছিল না, আর আজকে পুরো গ্রাম এক রাতে ভাসিয়ে দেবে যেন। সত্যি ছাতা মাথায় করে ছুটতে ছুটতে এলাম কোনো মতে। বৃষ্টিতে ভিজে বিছানায় পড়লে আর দেখতে হবে না। কাল আপিস যেতে না পারলে আর একটা কাণ্ড হবে। আর 7 বছর পরে অবসর। এই সময় এসে চাকরিটা খোয়াতে চাই না। মোটা পেনশন আছে নাকি? ছাতার মাথা আছে। চাকরি জীবনটা একবার ফুরোতে দাও, দেখবে সব পেনশনের টাকা চলে যাবে ছেলের পকেটে। যতদিন কমে আছো ততদিন বেঁচে আছো ভায়া। কথাটা নেহাত মিথ্যে তা বলবো না, তবে আমাদেরও তো দোষ আছে ভায়া। রতনদাকে দেখছো তো, এখনো কেমন দাপটে থাকে। ও জমিদার মানুষ, ও দাপটে থাকবে না তো কি আর আমরা দাপটে থাকবো রে? রতন হাসে, কিছুই বলে না। এইরকম সময় দরজা খুলে
ভিতরে আসে ওদের আড্ডার আরেক প্রাচীন সদস্য নিরঞ্জন সরকার। সাথে এসে ঢোকে তার দুই নাতি। বুঝলি রতন, আজ বৃষ্টির মধ্যেই দুটো আর বাড়ি থাকতে চাইলো না। বউ ধরলো আমার সাথে আসবে বলে, অগত্যা নিয়েই এলাম। তা বেশ তো, ওরা আসায় তো আমরা খুবই খুশি হয়েছি, কিন্তু বুড়োদের গপ্প কি আর ওদের ভালো লাগবে? তবু বাচ্চা হলে সময়টা কেটে যেত। জোয়ান বয়সের ছেলেদের এনে বসিয়ে দিলি, হ্যাঁ? সারাটা সময় ওরা বিরক্ত হবে দেখিস। সেও একটা কথা, কিন্তু তাও যে ওরা এসেছে, এই বা কম কি এইসব বুড়ো হাবড়াদের সাথে কেউ এখন বসতে চায়? তা তোমরা মুড়ি খাও তো? দরজা খুলে ঢুকলো কান্তি দত্ত। এক সময় সাহেবদের সাথে ওঠা বসা ছিল তার। বহুকাল একটা টি স্টেটে হিসাবপত্র দেখত, তবে শেষ বয়সে এসে নিজের পুরনো ভিটেতেই আস্তানা গেড়েছে। আরে কি গো কান্তিদা, এত দেরি করলে যে? আর বলিস কেন, আমাদের পাশের বাড়ির লখাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মায়ের সাথে কি না কি ঝামেলা করে না খেয়ে দুপুরে বেরিয়ে গিয়েছিল, তারপর থেকে আর ফেরেনি। এই বৃষ্টিতে ছাতি মাথায় দিয়ে সেই বিকেল থেকে গরু খোঁজ করছি আমরা সবাই মিলে। শেষে বৃষ্টি একটু বাড়তে আমরা যখন বাড়ি ফিরে এলাম, তখন শুনি লখাইয়ের কোনো এক বন্ধু বলেছে ছেলেটাকে দুপুরের সময় চিতিকোনার বিলের দিকে যেতে দেখেছে। তাহলেই বোঝো কাণ্ডটা। আক্কেল বলিহারি বাপু, এখন ওই ছেলেকে খুঁজলেও আর পাবো ভাবছো? বিলের জলে কালো লাশ ভাসবে, মিলিয়ে নিস। নিরঞ্জনের ছোট ছেলে কলকাতায় থাকে, তারই যমজ ছেলে বিজন আর সুজন ছুটি কাটাতে দাদুর কাছে এসে পড়েছে। এইসব শুনে ওরা একটু অবাকই হলো। চিতিকোনার বিল, তাহলে ওই দিকে গিয়ে ছেলেটাকে কেউ খুঁজে আনলো না কেন এই বৃষ্টিতে? ওই বিলের ধারে এই সন্ধ্যায় কেউ যাবে ভেবেছো? তারপরে কান্তি দত্ত বিজন আর সুজনকে দেখে একটু অবাক হলো। তার প্রশ্ন ভরা চোখের দিকে তাকিয়ে ভবেশ বলল, নিরঞ্জনদার নাতি শহর থেকে এসেছে। বাহ, বেশ তো। গ্রামে কতদিন ঘুরে যাক, একটু পরিষ্কার জল হাওয়া খেয়ে যাক, চেহারা খোলতাই হবে। কিন্তু বিলের ধারে না যাওয়ার কি আছে? সবাই মিলে একটা ছেলেকে খুঁজে আনতে পারলো না? শহরের ছেলে, তোমরা এসব বিশ্বাস করবে না। থাক, এসব কথা থাক। আরে এমন কি কথা যে বিশ্বাস করব না? তুমি বলোই না দাদু। আসলে ওই চিতিকোনার বিলের একটু দুর্নাম আছে। ওখানে ডাইনির চাতর বসে, আরো হাজারো রকমের ভূত প্রেত দৈত্য দানর বাস। অভিশপ্ত জায়গা। ভবেশ একটা দীর্ঘশ্বাস ফেলল। ডাইনি? তোমরা এখনো এইসব বিশ্বাস করো? বিজন কথাটা বলেই বুঝলো যে সে মস্ত ভুল করেছে। সে ভাবলো হয়তো দাদু তার এই ব্যবহারের জন্য রেগেই যাবে। আসলে কথাটা এইভাবে বলাটা তার মোটেই উচিত হয়নি, কিন্তু ওকে অবাক করেই ভবেশ বলল, নিজের চোখে দেখা জিনিস তো আর অবিশ্বাস করতে পারি না দাদু ভাই। সুজন অবশ্য বেশ কিছু সময় আগে থেকেই ভূতের গল্পের জম্পেশ গন্ধ পেয়েছে। ও একটু নড়ে চড়ে বসে তারপর বলল, ওর কথা বাদ দাও তো। আচ্ছা দাদু, তুমি ভূত দেখেছো? না মানে নিজের চোখে? ভবেশ একটু হেসেই বলল, তা দেখেছি। গল্পটা একটু শোনাও না গো। বলতে পারি, তবে বিশ্বাস করতে পারবে কিনা তা কিন্তু বলতে পারবো না দাদু ভাই। তখন আমার বয়স এই তোমাদের মতনই হবে। আমি আর আমার দুই বন্ধু তপন আর সুবীর মিলে যাত্রা দেখে রাতে বাড়ি ফিরছিলাম, বুঝলে। 2 গ্রাম পার হয়ে যাত্রার আসর বসেছিল। ভাঙতে ভাঙতে শেষ রাত। যাত্রা ভাঙতে দেখলুম গ্রামের যারা এসেছিল তাদের সবাই প্রায় ফিরে গেছে অনেক আগেই। শুধু পড়ে রয়েছি আমরা 3 বন্ধু। তখন বয়স কম, রক্ত গরম,
কোনো কিছুতেই তো আক্কা করি না। সেই রাতেই বের হয়ে পড়লাম। গ্রামে যেতে দুটো পথ পড়ে, তার একটা ওই চিতিকোনার বিলের ধার দিয়ে। এই রাস্তায় এলে প্রায় ঘন্টাখানেক আগেই গ্রামে পৌঁছানো যায়। রাত বাড়ছে, তার সাথে তাকিয়ে দেখলাম আকাশে পাল্লা দিয়ে জমেছে কালো মেঘের আসর। না জানি একটু পরেই বৃষ্টি নামে। চিতিকোনার বিলের সুখ্যাতি কোনো কালেই ছিল না। অনেক বছর আগে নাকি এই গ্রামে দুর্ভিক্ষ লেগেছিল। মাঠের ধানই শুধু নয়, গরমে পুকুরের জল অবধি শুকিয়ে খটখটে হয়ে গেছিল। না খেতে পেয়ে রোগের জ্বালায় অনেক মানুষ মারা গিয়েছিল। তখন ওই জঙ্গলের মধ্যে বিলের ধারে ছিল শ্মশান। প্রথম প্রথম মরা পোড়ানোর লোক পাওয়া গেলেও পরে তাও দুষ্কর হয়ে গেল। বড় বড় বাড়ির লোকেরা, যাদের একটু অবস্থা ভালো, তারা শহরে পালালো। অবস্থা ভালো হলে ভিটেতে ফিরবে। বাকি যারা পড়ে রইল, তারা হতভাগ্যের মতো পড়ে খিদের জ্বালায় ধুঁকতে থাকলো। দলে দলে মানুষ মরল। শ্মশানের মধ্যে লাশ স্তূপীকৃত হয়ে সেটা ভাগাড়ে পরিণত হলো। শেয়াল, কুকুর, শকুনে ঠুকরে খেতে লাগলো মানুষের লাশ। সে এক ভারী বিভৎস দৃশ্য। পরে যখন গ্রামের মানুষ আবার ফিরে আসে, তখন শ্রাদ্ধ শান্তির একটা বিরাট আয়োজন করা হয়। কিন্তু সবার নাম পরিচয় বলার মতো লোকই বা তখন কোথায়? প্রথম তপন কিছুতেই রাজি হলো না ওই রাস্তায় যেতে। তবে আমরা অনেকক্ষণ ধরে তাকে বোঝালাম, এতদিন যা গল্প শুনে এসেছি, তাতে যারা এই পথে এসে ভূতের কবলে পড়েছে বলে শোনা যায়, তারা সবাই একা ছিল। সেখানে আমরা তিনটে মানুষ। যদি ভূত আসেও তো আমাদের কি বা করবে? শেষ দিকে আমার আর সুবীরের চাপাচাপিতে সেও চলল আমাদের সাথে। অবশ্য আমাদের দুজনের থেকে সুবীরের উৎসাহ যেন ছিল একটু বেশি। আজ বুঝতে পারছি সবই ভাগ্যের খেলা। নিয়তি আমাদের ডাকছিল। গ্রাম পেরিয়ে ডান হাতের দিকে ছোট একটা মাঠ, তারপর একটা জঙ্গল। সেই জঙ্গলের মধ্যেই চিতিকোনার বিল। একবার ওই জঙ্গল পার হতে পারলেই সোজা গিয়ে উঠবে আমাদের গ্রামের বড় রাস্তার মোড়ে। আমরা দ্রুত পা চালিয়ে দিলাম। বৃষ্টি এসে গেলেই চিত্তির। সেসব সময় গ্রামের পথে রাতের অন্ধকারে চলাফেরা করা মোটেও সহজ ছিল না। একবার সন্ধে হয়ে গেলে চারিদিক কালো করে পর্দার মতো অন্ধকারের আস্তরণ যেন গিলে খেতে আসতো গোটা গ্রামটাকে। গ্রামে মাঠের মধ্যে আল ধরে ধরে রাস্তা, তারপর আবার জঙ্গলের পথ। যতই গ্রামের ছেলে হও, অন্ধকারে চলা শক্ত বই কি। সুবীরের কাছে একটা 4 সেলের টর্চ ছিল। মিটমিট করে অল্প ফ্যাস ফ্যাসে একটা আলো বেরোতো সেইটা থেকে। সেই টর্চ সম্বল করে আমরা হেঁটে চলেছি। হালকা হালকা একটা ঠান্ডা হাওয়া আসছে, হয়তো কাছে পিঠে কোথাও বৃষ্টি নেমেছে। আকাশের দিকে লক্ষ্য রেখে আমরা আরো জোরে জোরে পা চালিয়ে দিলাম। এই তো এবার ডান দিকে বাঁক নিলেই জঙ্গলের রাস্তা। এমন সময় হঠাৎ চুপ করে টর্চের আলো নিভে গেল। আমরা বিরক্ত হলাম। এক্ষুনি ব্যাটারি শেষ হতে হলো। তখন একটু ভয় পেল, বলল, দেখ ভবেশ, এ সব ঈশ্বরের ইঙ্গিত। এখনো বলছি জায়গাটা থেকে সরে পড়, না হয় একটু বেশি সময় লাগলো। সোজা রাস্তা ধরেই গেলাম, তাতে তোরা আমায় ভীতু বল আর যা খুশি বল। হ্যাঁ রে, তুই কি পাগল হলি? আকাশের অবস্থাটা একবার দেখেছিস? এই সময় ঝড় উঠলে দাঁড়াবি কোথায়?
বৃষ্টিতে ভিজে জর্জারি না বাঁধলেই নয়। প্রায় 1 ঘন্টার ওপর সময় বাঁচবে, তার উপর অনেকটা রাস্তা এসে পড়েছি। আর শুধু এই জঙ্গলটা পার হলেই বড় রাস্তা, এই সময় আর ঝামেলা করে কি লাভ বলতো? আমি আর সুবীর মিলে অনেক সাধ্য সাধনা করার পর তপন ইষ্ট দেবতাকে স্মরণ করে আমাদের সাথে ঢুকে পড়ল জঙ্গলের রাস্তায়। আমরা 3 বন্ধু মিলে যাত্রা সম্পর্কে টুকটাক কথা বলতে বলতে যাচ্ছিলাম, যদিও বেশিরভাগ কথা হচ্ছিল আমার আর সুবীরের মধ্যেই। তপন মোটামুটি চুপ করে আমাদের সাথে সাথে হাঁটছিল আর মাঝে মাঝে সন্ত্রস্ত দৃষ্টিতে চারিদিকে চোখ বোলাচ্ছিল। আমরা আপন খেয়ালে হেঁটে চলেছি, এমন সময় পিছন থেকে তপন আমার আর সুবীরের হাত দুটো চেপে ধরল। কেউ আমাদের পিছনে আসছে। আমি বেশ বুঝলাম তপন ভয় পেয়েছে। আমরা পিছনে তাকিয়ে দেখলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। ঘুটঘুটে অন্ধকার, তবে তার মধ্যে একটা মানুষ দাঁড়িয়ে থাকলে কি একটুও বুঝতে পারবো না। তপনকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে মানতে চাইল না। পারলে সে আমাদের ছেড়ে এক মুহূর্তে উল্টো পায়ে দৌড় দেয়, কিন্তু সেই অবসর ছিল না। সে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আমাদের সাথেই রাম নাম করতে করতে চলতে লাগলো। আবার শব্দ হলো। খস খস শব্দটা এবার আমরাও শুনতে পেয়েছি, কিন্তু এবারেও কিছু দেখতে পেলাম না। কে জানে জঙ্গলে কত রকমের শব্দ হয়, সেই রকমই কিছু বোধহয় একটা হবে। আমরা তপনকে সাহস দিলাম বটে, কিন্তু এবার আমার মনের ভেতরটাও খচখচ করতে লাগলো। যেই থেকে এই জঙ্গলে ঢুকেছি, একটা কুমোট আবহাওয়া রয়েছে চারিদিকে। একটু আগে ফুরফুরে যে বাতাস বইছিল জঙ্গলের ভিতর, তার এখন চিহ্ন মাত্র নেই। হাঁটতে হাঁটতে অনেকটাই এসে গিয়েছি জঙ্গলের ভিতর। জলার পাশ দিয়ে বাঁক নিলেই পড়বে চিতিকোনার বিল। এমন সময় ঝমঝম শব্দে বৃষ্টি নামল। আমরা ছুটে গিয়ে একটা গাছের তলায় দাঁড়ালাম, বিরক্ত মুখে অপেক্ষা করছি কখন বৃষ্টিটা একটু ধরবে। তখনই তপন চেঁচিয়ে উঠল, ও কি হে ঠাকুর! তপনের গলার স্বরে এক অবর্ণীয় আতঙ্ক। সে কথা বলে বোঝানো যাবে না। তপন কথাটা বলা মাত্র কড়কড় শব্দে বাজ পড়ল একটা। সে বিদ্যুৎ চমকের আলোয় বিস্ফারিত 2 চোখে দেখলাম আমাদের থেকে খুব বেশি হলে 20 কিংবা 25 হাত দূরে মাটির মধ্যে 4 পায়ে ভর করে দাঁড়িয়ে আছে রাতের মূর্তিমান আতঙ্ক। সেই মূর্তির 2 চোখের জায়গায় শুধু একরাশ মাংস পিণ্ড ছাড়া আর কিচ্ছু নেই। গায়ের চামড়া মাংসর জায়গায় জায়গায় গলে পড়েছে, আর মুখে একটা পৈশাচিক হাসি। সে আমাদের আত্মা কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আচ্ছা দাদু, ওটা কি ছিল? ভূত কি তবে 4 পায়ে হাঁটে? তোমরা কি নাম শুনে থাকবে? না বোধ করি। আমিও তখন জানতাম না, এই ঘটনার পরে জেনেছি। গ্রামে গঞ্জে এরকম ভূতের কথা প্রচলিত। একে বলে হামা ভূত। এরা বুকে ভর দিয়ে জন্তুর মতো 4 হাতে পায়ে হাঁটে। এরা ছুটে এসে মানুষের পা কামড়ে ধরে, আর তারপর আস্তে আস্তে জ্যান্ত মানুষ চিবিয়ে খায়। এরা খুব নির্দয় আর পৈশাচিক, খোদ শয়তানের সমতুল্য।
সেই রাতে ওই দৃশ্য দেখার পর আমরা আর ওই গাছতলায় দাঁড়াইনি। রাম রাম করতে করতে পুরি কি মরি করে ছুটেছিলাম জঙ্গলের ঘাস মারিয়ে। যতবার পিছন ফিরে দেখেছি সেই অবয়ব এগিয়ে আসছে আমাদের দিকে, আরো কাছে, আরো কাছে। 4 পায়ে হাঁটা সত্ত্বেও সে কি ক্ষিপ্র গতি! ওর সাপদের মতো তীক্ষ্ণ দাঁতগুলো একবার খুলছে একবার বন্ধ হচ্ছে। বাতাস কেটে ভেসে আসছে অতি মানবিক দাঁতের সেই খটখট শব্দ, আর তার সেই রক্ত জল করে দেওয়া হাসি, খিলখিল শব্দ। এখনো মনে পড়লে বুকের ভিতর ধক করে ওঠে। কিভাবে যে আমরা ফিরে এসেছিলাম তা আমরাই জানি। যদিও ফিরে আসার পর থেকেই আমাদের 3 জনেরই শরীর ভেঙে পড়েছিল। সুবীর প্রায় পাগল হয়ে গেছিল। প্রথমে বকাবকির ভয়ে আমরা বাড়িতে কিছুই জানাতে চাইনি, কিন্তু পরে তপন অবস্থা টের পেয়ে সব জানিয়ে দেয়। আমাদের 3 জনকে একজন ওঝার কাছে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর থেকেই একটু একটু করে আমাদের শরীর সারতে থাকে। ওই ওঝার কাছেই জেনেছিলাম হামাভূতের কথা। পরে অবশ্য গ্রামের 2-1 মুরব্বীর মুখেও বিভিন্ন ঘটনার সূত্রেই নাম শুনেছি। আসলে দুর্ভিক্ষের সময় এই এলাকার দুরবস্থা এমন হয়েছিল যে শেষে মানুষ খিদের জ্বালায় মানুষের মাংস খাওয়া শুরু করে। সেই সব অভুক্ত অতৃপ্ত প্রেতাত্মারা মুক্তি পায়নি। চিতিকোনার বিল সেই সব ভয়ানক অভিশাপ নিয়ে প্রতি রাতে আজও জেগে ওঠে। গল্প শেষ করে ভবেশ ঘোষ একগাল মুড়ি মুখে দিয়ে খচমচ করে চিবোতে শুরু করলো। বিজন বলে উঠল, কিন্তু ওটা তো শেয়ালও হতে পারে। বলো কি হে, এত বছর পাড়া গায়ে আছি, অমন বিভৎস শেয়াল বাপের জন্মেও দেখিনি। তাছাড়া একা আমি ভুল দেখতেই পারি, কিন্তু 3 জনের একসাথে চোখের দোষ হয়েছিল, এই কথাটা মানা যায় না বোধহয়। না মানে ভয়ের চোটে তো মানুষ এমন অনেক কিছুই কল্পনা করে নেয়, বাস্তবে যার অস্তিত্ব নেই এমন। তাহলে শোনো, আমাদের মধ্যে তপন একটু ভীতু আর ভূত প্রেতে বিশ্বাসী হলেও আমাদের বাকি 2 জনের ওইসব কোনো বালাই ছিল না। তার উপর সুবীর ছিল ভয়ানক নাস্তিক। এই ঘটনার আগে কোনোদিন তাকে ভূত কেন, ভগবানেও বিশ্বাস করতে দেখিনি। তাহলেই বুঝে দেখো, যে জিনিস ওর মতো ছেলেকে পেড়ে ফেলতে পারে তার শক্তি কি ভয়ানক। কি করে যে আমরা সেইবার প্রাণ নিয়ে বাড়ি ফিরেছিলাম নিজেরাও জানি না। শুনেছিলাম তপনের কি একটা মাদুলি ছিল রক্ষা মন্ত্র করা। ছোটবেলায় ওর মায়ের গুরুদেব নিদান করিয়েছিলেন। বোধ করি ও আমাদের সাথে ছিল বলেই সেই যাত্রায় ঘরের ছেলে ঘরে ফিরতে পেরেছিলাম। বাদ দাও তো দাদু ওর কথা। তবে এই বৃষ্টিতে ভূতের গল্প কিন্তু মন্দ লাগছে না। আচ্ছা, তোমাদের মধ্যে কি কেউ আর কিছু দেখেনি? না মানে অন্য কারোর কথা নয়, নিজেদের অভিজ্ঞতার কথা বলছি। বেশ কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। তারপর খানিক ইতস্তত করে চায়ের কাপটা রেখে কান্তি দত্ত মুখ খুলল। আমার একবার একটা অভিজ্ঞতা হয়েছিল বটে, সেই রকম কিছু নয়, তবে যা দেখেছি সেটা ভূত কিনা তা তো হলফ করে বলতে পারবো না। তবে মানুষ যে নয় তা সত্যি, একদমই সাধারণ ঘটনা। তবে আমি খুব ভয় পেয়েছিলাম, শুনতে কিন্তু বিশেষ ভালো লাগবে না। আরে সব চলবে, তুমি বলোই না। তখন আমার বয়স ওই 5 কিংবা 6। গ্রামের ধার বরাবর বাড়ি ছিল আমাদের। বাড়ি বিরাট বড় না হলেও উঠানে ঘেরা জায়গাটা মোট মিলিয়ে খুব কম কিছু ছিল না। উঠানে আম, জাম, কাঁঠাল আর নারকেলের গাছ, মাঝ বরাবর তুলসী মঞ্চ। সেই দিন ছিল গাজনের আগের রাত। বাড়ির বাইরের দাওয়ায় ঠান্ডা হাওয়ার মধ্যে চাটাই পেতে বসে আছি আমি ভাই বোন মিলে।
ঠাকুমা গল্প বলছে, রাজা রানী পরীর গল্প, রাক্ষস গক্ষসের গল্প। গল্পের আসর জমে উঠেছে তখন। রান্নাঘর থেকে ভেসে আসছে গরম তেলের ছ্যাঁক ছোঁক শব্দ। আমি এর মধ্যেই চুপি চুপি উঠে পড়লাম। সকালে পুকুর পাড়ে আমার একটা বিশেষ জায়গায় কিছু সুন্দর দেখতে রঙিন কাচের গুলি লুকিয়ে রেখেছিলাম। হঠাৎ মাথায় কি চাপলো, কাউকে না বলে ওইগুলো বের করে আনতে ছুটলাম। এক দৌড়ে পৌঁছে গেলাম পুকুরের পাশে। গুলিগুলো বের করে ওখান থেকে চলে আসবো, ঠিক সেই সময় হঠাৎই একটা আওয়াজ পেলাম। জলে ঢিল মারলে যেমন শব্দ হয়, অনেকটা ওই রকম। ঘুরে তাকালাম। জলের কাছটা অন্ধকার, কিছুই দেখা যায় না। রাতের অন্ধকারে জলের মধ্যে গাছপালার ছায়া দুলছে। ছাদ ঘেঁষে হেলে পড়া নিম গাছের ডালটা দেখলেও ভয় লাগছে। একটা নিঝুম ভাব। প্রথমে ভাবলাম মনের ভুল, কিন্তু আর একটু এগুতেই আবারও সেই শব্দ। আমি ভয়ে পাথরের মতো জমে গেলাম। একটু আগেই ঠাকুমার ভূত জিন পরীর গল্প শুনে এসেছি। মনে হলো দুদ্দার করে এক ছুটে পালিয়ে আসি নিচে, কিন্তু পারলাম না। পা দুটো যেন কেউ শক্ত করে গেঁথে দিয়েছে। হঠাৎ পুকুরের ডান ধারে অশ্বত্থ গাছের দিকে চোখ গেল। একটা ছায়া, সে কি বিরাট তা ভাষায় বলা যায় না। আর তার পুরো শরীরটা আমার দিকে পিছন ফেরানো, শুধুমাত্র পা দুটো আমার দিকে, মানে উল্টো। ধীর পায়ে সে যেন এগিয়ে আসছে আমার দিকে। বুক ধড়াস করে উঠল। কাঁপতে থাকা হাত থেকে রঙিন গুলিগুলো গড়িয়ে পড়ল নিচের ঘাসে, এদিক ওদিক ছিটকে গেল। পুরো জায়গাটা অস্বাভাবিক রকম শান্ত। আমি কিন্তু নড়তে পারলাম না। চারিদিক ঘুরঘুরটি অন্ধকার। অন্ধকারে সেই ছায়া আর দেখা যাচ্ছে না, শুধু শব্দটা বেড়ে যাচ্ছে। চিৎকার করে কাউকে যে ডাকবো তাও পারছি না। ভয়ে বোয়াই ধরেছে। এমন সময় পুকুরের ধার থেকে একটা মিশকালো হাত উঠে এলো। সেই হাতের চারপাশে জল বো বো করে পাক খাচ্ছে। আমি দেখতে পাচ্ছি সেই হাতটা যেন এগিয়ে আসছে আমার পা লক্ষ্য করে। এই যেন এসে খপাত করে ধরল। হৃৎপিণ্ডটা যেন উঠে আসবে গলা দিয়ে। ভয়ে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার আগে দেখতে পেলাম ঠাকুমা উঠে এসেছেন। হাতে তার সেই জপের থলে, তারও স্বরে রাম নাম করে চলেছেন। ঝাপসা হয়ে আসা দৃষ্টিতে দেখলাম পিছন থেকে ছুটে আসছেন মা আর জেঠিমা। তারপর সব অন্ধকার। ওরা নাকি কারো একটা বাঁচাও বাঁচাও চিৎকার শুনেছিলেন, কিন্তু আমি জানি চিৎকারটা আমি করিনি। অবশ্য মা নিজেও বলেছিলেন গলাটা আমার ছিল না। শব্দটা পুকুরের দিক থেকে এসেছিল বলে সবাই দুদ্দার করে ওদিকে ছুটে আসে। আসল ব্যাপার টের পেয়েছিল শুধু আমার ঠাকুমা, যদিও তারপর টানা 5 দিন আমার খুব জ্বর ছিল। এই কালো হাতের ব্যাপারটা কি ছিল? ওটা ছিল পানি মুড়া, জলের ভূত বলা যায়। বেশিরভাগ ক্ষেত্রে বিল, বাওর আর পচা ডোবায় থাকে। অনেক সময় মাটির তলায় জলের মধ্যে ভেসে পুকুরে উঠে আসে। জলের মধ্যে থেকে কালো হাত বের করে মানুষকে টেনে নিয়ে যায় মাটির নিচে, লোক ডুবিয়ে মারে। পরের দিন হতভাগ্য মানুষটার লাশ ভেসে ওঠে জলের উপর। বড় নিষ্ঠুর আর অভিশপ্ত জীবেরা। তার মানে তো এইসব ভূত প্রেতী আসলেই খুব ভয়ঙ্কর। দাদু ভাই, মানুষের থেকে ভয়ানক আর নিষ্ঠুর আর কিন্তু কিচ্ছু হয় না। সুজন এবার আগ্রহ নিয়ে রতনের দিকে ঘুরে বসল। তারপর বলল, আচ্ছা দাদু, তোমার এমন কোনো ভূতের গল্প জানা নেই? বুড়ো রতন ক্লিষ্ট হাসল। তারপর বলল, ভূতের গল্প তো জানা আছে, তবে আমি তোমাদের যে গল্পটা বলবো সেটা ঠিক ভূতের গল্প নয়, তবে ভয়ের গল্প বলতেই পারো। সেই ঘটনা আমি কোনো দিনও ভুলতে পারবো না। গল্পটা শুনে তুমিই বলবে ভূত বেশি ভয়ানক নাকি মানুষ বেশি নিষ্ঠুর। আমার মামার বাড়ি ছিল ভৈরবডাঙ্গা গ্রামে। ছোটবেলায় সেখানে খুব যেতাম।
নদিয়ায় শিউলিডাঙ্গা বলে একটা জায়গা আছে, আগে গ্রাম ছিল, এখন অবশ্য সেটা মফস্বল। সেখান থেকে নদী পার করলেই এই গ্রাম। এদের বলা হতো যমজ গ্রাম। তখনকার দিনে নদীর দুই পারে এইরকম যমজ দুটো গ্রাম হামেশাই দেখা যেত। যমজ গ্রাম? যমজ মানে হলো একটা নদীর দুপাশে দুটো গ্রাম। নদীয়ার জলঙ্গি নদী থেকে সরু একটা অংশ বেরিয়ে এসে দুটো গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে, তাই এরা যমজ গ্রাম। তবে নামটা কিন্তু বেশ, ভৈরবডাঙ্গা আর শিউলডাঙ্গা। এই গ্রামের নাম নিয়ে একটা বেশ অন্যরকম গল্প আছে, বুঝলে। এক সময় এই গ্রাম হওয়ার আগে নাকি এই জায়গাতে কোনো জনবসতি ছিল না। নদীয়ার পূর্ব পারে যে শিউলিডাঙ্গা, তার নাম ছিল কোনার চর। তখন এই ভৈরবডাঙ্গা জমি ছিল নাকি বন্ধা। সেই সময় এক সাধু বাবা বহু জায়গায় ঘুরতে ঘুরতে এখানে এসে পৌঁছন। তার নাম ছিল ভৈরবানন্দ। বহু রাস্তা হেঁটে একদিন শেষে ক্লান্ত হয়ে এখানে এসে তিনি ঘুমিয়ে পড়েন। সাধু ছিলেন খুব বড় কালী ভক্ত। ওইখানেই তিনি ঘুমের মধ্যে এক দেবীর স্বপ্ন পান। স্বপ্নে দেখা দেবীর গায়ের রং ছিল রক্ত চন্দনের মতো মেটে রঙের, তার সাথে দুটো চোখের তারা কৃষ্ণ গহ্বরের মতো ঘন নীল, আর বেরিয়ে থাকা লাল জিহবা। মা কালী দ্বিভুজা, মায়ের এক হাতে বরাভয় মুদ্রা আর অন্য হাতে একটা ঘণ্টা, কিন্তু পায়ের নিচে কোনো শিবের অস্তিত্ব নেই। সাধু তাই মায়ের নাম দিলেন মেটে কালী। স্বপ্নে সেই রূপ দেখে সাধু ভুলতে পারলেন না। সাধু 3 দিন ধরে মাটির ছাঁচে তৈরি করলেন এক 1.5 ফুটের মূর্তি। পাশের গ্রাম থেকে রং চেয়ে এনে সেই রং চড়ালেন মূর্তির গায়ে। এরপর সাধু ভৈরবানন্দের হাত ধরে শুরু হলো মায়ের নিত্য সেবা। সাধু মাঝে মাঝেই গ্রামে আসেন, ভিক্ষা করে চাল কলা এসব নিয়ে যান। যা জোটে মাকে তাই নিবেদন করে প্রসাদ খান। কখনো কোনো মানুষকে সমস্যায় দেখলে মায়ের কাছে প্রার্থনা করে তার পায়ের একটা ফুল এনে দিয়ে দেন, তাতে কাজও অবশ্য হয়। ক্রমে ক্রমে মেটে কালীর মায়ের কথা ছড়িয়ে পড়ে দূর দূরান্তে। মানুষ পুজো দিতে আসতো দূরের গ্রাম থেকে। এই মন্দিরে নাকি ভক্তি নিয়ে সকলে শুভ চিন্তা করে যে যা মানত করে তাই ফলে। দলে দলে ক্রমশ ভক্ত আসতে লাগলো। সাধু শ্মশান জঙ্গলের মানুষ, রুক্ষ ভূমি দেখে তার মন কেঁদে ওঠে। তিনি একদিন মায়ের কাছে কেঁদে কেঁদে নালিশ জানালেন। পরের দিন নাকি একসাথে অনেক রকমের চারা গাছ গজিয়ে উঠেছিল মন্দিরের আশপাশের মাটিতে। ধীরে ধীরে বড় হয়ে উঠল বেল, বট, অশ্বত্থ আর আমের গাছগুলো। এই সময় হঠাৎ একদিন নদীর ওপারে গ্রামে বন্যা দেখা দিল। প্রচণ্ড বৃষ্টিতে জমির পর জমি ডুবে গেল। নদীর মাটির বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকতে লাগলো গ্রামের মধ্যে। মানুষের জমি জিরের ভিটে মাটি সব ভেসে গেল জলে। গোয়ালের গরু থেকে ঘরের মানুষ কে বা কোথায় গেল তার কিন্তু কোনো খোঁজ পাওয়া গেল না। ফলে যে কজন বেঁচে ছিল সেই মানুষেরা হাহাকার করতে করতে এসে ঠাঁই নিল মন্দিরের পাশে নতুন পঞ্চবটি বনে। এখানকার মাটি উঁচু, সহজে জল জমে না, কিন্তু এত মানুষের অন্যের একটা সংস্থান চাইতো। সাধুর পরামর্শে জোয়ান ছেলেরা অনেক কষ্ট করে বীজ এনে চাষাবাদ শুরু করলো সেখানে। মায়ের নাম করে প্রথমে কিছু ধান আর সবজি বোনা হলো। আশ্চর্যের বিষয় হলো এর ফল কিন্তু হলো খুব দারুণ। নদীর পাড়ের তুলনায় এই জমিতে অনেক বেশি ফলন হতে লাগলো। এত ফসল যে মানুষ তুলে তা শেষ করতে পারল না। একে একে অনেক ঘর লোক এসে এখানে বাসা বাঁধতে শুরু করলো। মেটে কালীর কৃপায় মানুষের আবার সুখের দিন ফেরত এলো। দীর্ঘ কয়েক দশক বেঁচে থাকার পর সেই সাধু ভৈরবানন্দ তিনি দেহ রাখলেন।
এর অনেক পরেতে ওই সাধু ভৈরবানন্দের সম্মান জ্ঞাপনে গ্রামের নাম রাখা হয়েছিল ভৈরবডাঙ্গা। তার আগে পর্যন্ত নতুন গ্রাম বলেই লোকে নাকি এই জায়গাটাকে চিনত, আর সেই নামের সাথে মিল রেখে কোনার চর হয়ে উঠে গেল শিউলিডাঙ্গা। এখন অবশ্য সেই গ্রাম বলে আর বিশেষ কিছুই নেই। আমি যখন বছর 20 হব তখন একবার ম্যালেরিয়ার আক্রমণে সব ধ্বংস হয়ে গিয়েছিল। এখানে সেখানে পুরনো কিছু মন্দির, 1-2খানা জরাজীর্ণ বাড়ি, আর দূর দূর অবধি চাষের মাঠ আর 2-1টা ইট ভাটা ছাড়া আর কিছুই ছিল না। নদীর তীরের জমিগুলো ধান বোনার জন্য বেশ ভালো। জায়গা দুটোর নামও বদলেছে বোধ করি, ঠিক মনে পড়ছে না। আরে দাদু, তুমি তো আসল গল্প থেকেই সরে যাচ্ছ। এবার আসল গল্পটা বলো শুনি। বুড়ো রতন বাচ্চা ছেলে দুটোর উৎসাহ দেখে মজা পায়। সে মুড়ির গামলা থেকে এক মুঠো মুড়ি মুখে পুড়ে চিবোতে চিবোতেই বলতে শুরু করে, সেইবার আমি মামার কাছে গিয়েছিলুম ঘুরতে। সেখানে তখন 7 পাড়া মিলিয়ে খুব বড় করে দুর্গাপুজো হতো, বুঝলে। আমাদের তখন কাঁচা বয়স, সহজে বেশি দিন ঘরে মন টিকত না। স্কুলেও তখন গরমের ছুটি দিত না। দরমার ছাউনি ঘেরা ঘরে ভোর সকালে স্কুল বসত। মাস্টার নামতা পড়াতেন, আর আমরা বসে বসে ঢুলতাম। পুজোর 4টে দিনই ছিল আসল ছুটির সময়। আর যত কারণই থাকুক না কেন, মামার বাড়িতে যাওয়ার আসল আকর্ষণ ছিল অপুদি। ভালো নামটা অপরাজিত। অপুদি তখনকার দিনে গ্রামের মেয়েদের মতো মোটেও ছিল না, বরং ছিল ঠিক তার বিপরীত। ডান পিঠে, চঞ্চল, ছটপটে প্রকৃতির একটা মেয়ে। গুলতির টিপে তার হাত ছিল খুব পাকা। বাগানের উঁচু আম গাছে উঠে সেখানে ঠ্যাং দুলিয়ে বসে থাকা, বা পাকুড় গাছ থেকে লাফ মেরে পুকুরে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কাটা, এ সব কিছুতে ছিল অপুদি সিদ্ধহস্ত। তবে এসব নিয়ে যে জল ঘোলা হয়নি তা নয়। আসলে অনেক সাধ্য সাধনার পরে বড় মামা মেয়েকে পেয়েছিলেন। ওই একমাত্র সন্তান, ফলে মেয়েকে আগলে আগলে রাখতেন। তাও মামা জমিদারের বংশধর, কেউ মুখের ওপর কিচ্ছু বলতে সাহস করত না, একমাত্র মামিমা ছাড়া। আবার তেনার হয়েছিল শাঁখ করাতে দশা, আগালেও কাটে আবার পিছলেও কাটে। আমরা মানে অপুদির পিস্তুতো আর খুঁড়তুতো ভাইরা ছিল ওরই এইসব দুষ্টুমি আর দৌরত্বের দোসর। যে কোনো রকমের বদমাইশি কার্যকর্ম করলেও সবার আগে দোষ গিয়ে পড়তো আমাদের ওই অপুদির ঘাড়ে। আসলে মেয়েদের এমন স্বভাব গ্রামগঞ্জে কোনোদিনই তেমন ভালো চোখে নেওয়া হতো না, কিন্তু এই একটাই কারণে আমাদের ওপর থেকে সব নজর গিয়ে পড়তো অপুদির ঘাড়ে। সব ঝড়ও বয়ে যেত ওর ওপর দিয়ে। তবে অপুদি যে ওসব তেমন গ্রাহ্য করত তা নয়, এটা না আমরা বেশ বুঝতাম। শুধু বাড়াবাড়ি কিছু হলে গিয়ে মামার আশ্রয় নিত, এই আর কি। কিন্তু সেবার পুজোর সময় গিয়ে আমার ভারী মনটা খারাপ হলো জানো। যাবার পর থেকে একটা বারও অপুদিকে দেখলাম না। এর আগে যতবারই মামার কাছে এসেছি, অপুদি আমাদের পছন্দের আচার নিয়ে আমাদের জন্য বসে থাকতো। বড্ড বেশি সখ্যতা ছিল আমাদের মধ্যে। বড় মামিকে গিয়ে জিজ্ঞাসা করতেই মামি বলল, দেখ গিয়ে কোন আদারে বাদারে টই টই করে ঘুরে বেড়াচ্ছে। হাড় মাস জ্বালিয়ে খেলো এই মেয়ে আমার। বাপের দুলালিকে আবার কিছু কওয়াও যাবে নে। ভাত বাড়া হয়েছে, কিন্তু আমার পাত্তা নেই। দুপুর হয়ে এলে মামার বাড়ি থেকে ডাক পড়ল। ছোট মামার ছেলে পবন এসেছিল আমায় ডাকতে। ওর সাথে গিয়ে ও বাড়িতে যা দৃশ্য দেখলাম তা আমি ভুলবই না। বৃষ্টি থেমে গেছে বেশ কিছুক্ষণ হলো। মুড়িও শেষ,
ভবেশ উঠে জানালাটা খুলে দিয়ে এসেছে বেশ কিছুক্ষণ আগে। ফুরফুর করে ঠান্ডা হাওয়া আসছে। অনেকদিন দম বন্ধ হাঁসফাঁস গরমের পর একটুখানি স্বস্তি মিলল যেন। রতন সেই দিকেই একবার তাকিয়ে বলতে আরম্ভ করলো, দেখলাম বাড়ির বাইরের দাওয়ায় অপুদি খেতে বসেছে। এর আগে কোনোদিন এই বাড়িতে ছেলেদের আগে মেয়েদের খেতে দেখিনি, এমনকি অপুদিকেও না। মামি সব সময় কড়া নিয়ম ছিল, কিন্তু একটু আশ্চর্য হলাম অবশ্যই। কিন্তু আরও বেশি হতবাক হয়ে যখন দেখলাম যে অপুদির সামনে কড়া ডেচকি প্রচুর খাবার, আর সে ঠ্যাং ছড়িয়ে বসে দু হাতে অপ্রকৃতিস্তর মতো সেই খাবারগুলো গোগ্রাসে গিলছে। সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপছেন আমার ভালো মানুষ সেই বড় মামি। বাড়িতে তখন কোনো পুরুষ মানুষ নেই, আমার দুই মামি, বাচ্চারা এবং আমার মা ও আমি। অপুদির এই ধরনের আচরণ দেখে আমরা সকলেই খুব ভয় পেয়ে গেলাম। পবন আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রমাগত রাম নাম জপ করতে লাগলো, কিন্তু ছোট মামি আমাদের বললেন যে মাঝে মাঝে অপুদি এরকম সব দুষ্টুমি করেই থাকে, হয়তো একটু পরেই ঠিক হয়ে যাবে। অপুদিও খাওয়া শেষ করে উঠে এক ছুটে যে কোথায় চলে গেল কে জানে। শুধু বড় মামি চেঁচিয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় করলেন। আমাদের জন্য যা রান্না হয়েছিল তার সবটাই অপুদি একা একা শেষ করেছে জানো। আর এখানেই আমাদের লাগছিল একটা খটকা। দুষ্টুমি করে হলেও এত খাবার কি অপুদির পক্ষে সম্ভব? এরপর আরো দিন দুই এই একই কাণ্ড চলল। দিনে 4 বেলা অপুদি একাই 20 জনের খাওয়া শেষ করে ফেলে, আর খাওয়া শেষ হলেই এঁটো হাত মুখ ধুয়ে সেখানেই বসে ঘুমোয়। ঘুমানোর সময় তার শরীর এত ভারী হয়ে যায় যে তাকে তোলা পর্যন্ত যায় না, সরানো তো দূরস্থ। কিন্তু এমন অত্যধিক খাবারের কারণে ধীরে ধীরে অপুদির শরীর ভাঙতে শুরু করে। ধীরে ধীরে শরীর অস্বাভাবিক রকমের হলুদ হয়ে যেতে শুরু করে, পেট ফুলতে থাকে। সব সময় সে যেন একটা ঘোরের মধ্যে থাকতো, তারপর হঠাৎ হঠাৎ করে আবার ক্ষেপে উঠত। খাবার শেষ করে সেই পাতেই কখনো আবার বমি করে রাখত, কখনো আবার বসে বসেই প্রাতকৃত্য করে ফেলে। খাবার সময়টুকু বাদে যেন কোনো জ্ঞান নেই, কোনো সারও নেই। কিন্তু আমাদের এই ধারণা যে পুরোপুরি ঠিক নয় সেটা টের পেয়েছিলাম পরের দিনই। আসলে পাড়া গাঁ তো। অপুদির অবস্থা দেখে অনেকেই তখন কানাকানি শুরু করেছে। কেউ বলছে সে পাগল হয়ে গেছে, আবার কেউ বলছে এসরেফ ওই জিন পরির আছর। বড় মামি সকাল বিকাল কেঁদে মরছে। দিন নেই রাত নেই, মেয়ে শ্যাওড়া তলায় ঘুরবে, পোড়ো মন্দিরের ধারে টই টই করবে। হলো তো এখন সর্বনাশটা হলো তো। বলি আমি তো মা, সত্তর তো নই। অবশেষে ঠিক হলো অপুদিকে নিয়ে যাওয়া হবে এক তান্ত্রিকের কাছে। পাশেই কোনো এক কুটিরে থাকেন, উনি নাকি বাক সিদ্ধ। কিন্তু কি করে জানি না কথাটা অপুদির কানে উঠে গেল। সেই দিন অপুদির যে রূপ দেখলাম তা বলবার নয়। চোখ টকটকে লাল, মুখ হিংস্র। হঠাৎ অপুদি গায়ের জোরে নিজের মাথাটা ঠুকে দিল পাশের দেওয়ালে। রক্ত বেরিয়ে ওর কাঁধের শাড়ি ভিজে যেতে লাগলো। যখন ওর ক্ষতে ওষুধ লাগানো হচ্ছে তখন যেন তার বোধ নেই, কোনো জ্বালা যন্ত্রণা কোনো কিছুই যেন তার অনুভব হচ্ছে না, বরং একভাবে একই কথা বিড়বিড় করে যাচ্ছে, সে কোথাও যাবে না। বড় মামি আর কিছু করার সাহস করতে পারল না, কিন্তু আমার মনে খচখচটা রয়েই গেল। আগেই বলেছি অপুদি আমার খুব কাছের ছিল, আর তার শরীর দিনকে দিন যেভাবে খারাপ হচ্ছিল তাতে আমার মনও খারাপ হয়ে যাচ্ছিল। বেড়ানোর পুরো আনন্দটাই যেন এই সব ঘটনায় মাটি হয়ে গেল।
অগত্যা আমি আর পবন মুখ চুন করে এদিক ওদিক নিজের মন খারাপ করে ঘুরে বেড়াতে লাগলাম। হঠাৎ একদিন মাঠে বসে থাকতে থাকতে আমার কি যেন মনে হলো, আমি পবনকে সাথে করে নিয়ে শটান চলে গেলাম সেই তান্ত্রিক বাবার কাছে। প্রথমে বাচ্চা বলে সামনে গিয়ে কথা বলতে সাহস পাইনি। তারপর সেই তান্ত্রিক নিজেই আমাকে কাছে ডেকে নিলেন। সবটা শুনে উনি নিজে এলেন আমাদের বাড়িতে। অনেক কষ্ট করে তার কথা মতো অপুদিকে বেঁধে আনা হলো। আমার এখনো মনে আছে, একটা 8 বছরের বাচ্চাকে টেনে আনতে হিমশিম খাচ্ছে 3-4 জন মহিলা। তারপর যা হয়, যাগ যজ্ঞ তুক তাক হোম এই সমস্ত কিছু হলো। অপুদিকে দড়ি দিয়ে বেঁধে একপাশে বসিয়ে রাখা হয়েছিল। এর মধ্যেই অপুদি হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে গেল ওইখানে। তান্ত্রিক বললেন বিপদ মোটামুটি কেটে গিয়েছে, তবে অপুদির চুলের কিছু অংশ কেটে বড় মামিকে হোমের আগুনে ফেলে দিতে হবে, নয়তো পুরো বিপদ নাকি কাটবে না। সেই তান্ত্রিক বলল, তোদের মেয়ের সাথে এমনি এমনি এইসব হয়নি, কেউ করিয়েছে, আর খুব সম্ভব তোর পরিচিত কেউ করেছে। আমি কিন্তু আগে থেকেই বলে রাখছি, তোর মেয়ের চুল আগুনে দেওয়া মাত্রই সে তার কাজের ফল পাবে, এখানে আমার কিছু করার নেই। এর পরের ঘটনা আমার চোখের সামনে দেখা। চুলটা আগুনে দেওয়া মাত্রই ছোট মামি ঘর থেকে চিৎকার করতে করতে বের হয়ে এলো। তার দুটো হাত থেকে কনুই আর কাঁধ পর্যন্ত দুটো বড় বড় গর্ত, যেন কেউ মাংস খুবলে নিয়েছে। আমরা তো অবাক, আর সাথে একটু ভয়ও পেয়ে গেছে এই অবস্থা দেখে। প্রচুর রক্ত পড়ছে। সাথে সাথে ব্যবস্থা নেওয়া হলো, কিন্তু কোনো কিছুতেই যেন সেই রক্ত পড়াটা থামলো না। তখন তান্ত্রিক বলল, আমি তো প্রথমেই বলেছিলাম যে এই কাজ করেছে সে তার কর্মের ফল পাবে, কেউ আটকাতে পারবে না। এখনো যদি ওই মেয়ে স্বীকার না করে, তবে কিন্তু রক্ত বন্ধ করতে আমি পারবো না। ছোট মামি তখন ভয়ের চোটে সব স্বীকার করেছিল। কিভাবে পুজোর প্রসাদের নাম করে অপুদিকে কোনো একটা ফল টল খাইয়ে একটা অতৃপ্ত আত্মাকে দিদির সাথে বেঁধে দিয়েছিল আমাদের ছোট মামি। আমরা দেখেছিলাম, কথাগুলো বলার সাথে সাথে ওর ওই রক্তটাও বন্ধ হয়ে গেল। বাইরে সেই ঠান্ডা হাওয়াটা বন্ধ হয়ে গেছে, বরং আবার একটা দম চাপা ভাব ঘিরে ধরেছে চারপাশটাকে। আকাশে ঘন কালো মেঘ জমেছে আবার, তার জমাট কান্না প্রকৃতির বুকে উগড়ে দেবে বলে। ঘরের ভিতরেও সেই একই নিস্তব্ধতা। টিনের চালের ওপর বটের ঝুড়ি থেকে জল গড়িয়ে পড়ছে টপ টপ করে। কোথাও একটা ব্যাঙ ডেকে চলেছে গ্যাঙর গ্যাং গ্যাঙর গ্যাং গ্যাঙর গ্যাং শব্দ তুলে। প্রথম মুখ খুলল বিজনী। কি থেকে কি হয়েছিল সেটা কিন্তু বড় কথা নয়, কিন্তু সেই মহিলা নিজের মুখেই কিন্তু স্বীকার করলেন যে তিনি একটা বাচ্চা মেয়ের ক্ষতি করতে গিয়েছিলেন। ওফ, কি জঘন্য! মানুষ এতটা নৃশংস হয়? তুমি ঠিকই বলেছিলে দাদু, মানুষের থেকে বড় পিশাচ দুনিয়ায় আর কেউ হয় না। এমন সময় বাইরে থেকে একজন মধ্যবয়স্ক লোক দরজা খুলে একরকম তাড়াহুড়ো করে এসে ঢুকলো। যেভাবে সে হাঁপাচ্ছে তাতে মনে হয় পুরো রাস্তাটা সে ছুটতে ছুটতেই এসেছে। রতন খুড়ো, শিগগিরি একবার ঘরে চলো, খুড়িমা এই মাত্র চলে গেলেন গো।